আমরা আলোচনা করতে যাচ্ছি। রেফার পেন কাকে বলে? রেফার পেন হচ্ছে রেফার পেন in when you feel pain in one part of your body but the real source of that pain is coming from the somewhere else. অর্থাৎ যে পেনটা আমি অনুভব করতেছি সেই পেনের রিয়েল সোর্স ওই জায়গায় না, বা রিয়েল রিজন ওই জায়গায় না, রিয়েল রিজন আরেক জায়গায়। তাহলে ব্যথা উৎপত্তি হচ্ছে এক জায়গায় আর আমরা ফিল করতেছি আরেক জায়গায়, সেটা হচ্ছে রেফার্ড পেন, তাই না? আচ্ছা, শার্প ডাল রেডিয়েটিং পেন হবে, স্টাবিং হবে, বার্নিং হবে, টিংলিং হবে, কনস্ট্যান্ট হবে, ফ্লাকচুয়েটিং হবে। মেনি পিপল describe referred pain as expanding pressure. As a pain sensation spreads, it can be more difficult to pinpoint to particular area. অর্থাৎ এই যে আমরা যে রেডিকুলার পেন বলছিলাম গতকালকে, সেই রেডিকুলার পেন যাহা যেরকম লক্ষণ থাকবে, অ্যাকচুয়ালি রেফার্ড পেন সেম লক্ষণই থাকবে। রেডিকুলার পেন আর রেডিকুলোপ্যাথি বলতে আমরা কি বুঝাইছিলাম? রেডিকুলার পেনে ছিল কি, পেন থাকবে, নামনেস থাকবে, তারপরে উইকনেস থাকবে, এবং আরেকটা কি থাকবে, আর একটা হলো যে তোমার এটা হলো ইরিটেশন হবে, তাই তো? আর কি হবে? নামনেস হবে, পেইন হবে, উইকনেস হবে। আর রেডিকুলোপ্যাথিতে কি হবে? তো প্যারাস্থিসিয়া থাকবে, অ্যাট্রোফি হবে, সেখানে ইরিটেশন থাকবে না। ঠিক আছে, এটা ছিল কোথায়? রেডিকুলোপ্যাথিতে থাকবে, ভুলে গেলে চলবে না। আচ্ছা, আমরা পড়তেছি রেফার্ড পেন, তাই তো? আচ্ছা, রেফার্ড পেন আমাদের আরেকটা জিনিস আমরা বুঝলাম এখানে, দ্য পেন হুইচ অরিজিনেট ইন দ্য ভিসারাল অর্গান is not felt in the organ but in some other somatic structure supplied by the same neural segment. This is known as referred pain. অর্থাৎ ভিসারাল একটা জায়গায় উৎপত্তি হবে আর আমরা ফিল করব আরেক জায়গায়, সোমাটিক আরেক জায়গায়। তাহলে আমরা রেফার্ড পেনের তিনটা আমরা জায়গা পাবো। কি পাবো? তিনটা জায়গা পাবো। খুব মন দিয়ে শুনতে হবে। একটা হলো আমাদের হার্ট। আমাদের বুকে যদি হার্ট ব্যথা হয় তাহলে আমাদের এই ব্যথাটা আমাদের বাম এই নেকে হবে, শোল্ডারে হবে, এবং আর্মের মিডল সাইডে হবে, লেটারাল সাইড না। এটা হবে এমআই, মাইকোয়ার্ডিয়াল ইনফারকশনে। আরেকটা হবে যে যদি আমাদের ইউরোটার মধ্যে স্টোন হয় তাহলে আমাদের কুচকিতে হবে, ব্যথার পিছন দিকে যাবে। ইউরোটার স্টোনে আমাদের ব্যথাগুলো এইসব জায়গাগুলো হবে, এটাও রেফার্ড পেন। অর্থাৎ ব্যথা হচ্ছে আমাদের এই যদি আমার এটা যদি ইউরোটার হয়, এই জায়গায় যদি স্টোন হয়, স্টোন ব্যথা এই জায়গায় হবে না, এই জায়গা তো হবেই। পাশাপাশি আমাদের কোমরের সামনের দিকে হবে, এই জায়গাটাতে হবে, এখানে হবে, পিছনে হবে, এবং কুচকিতে হবে। এটাই হচ্ছে রেফার্ড পেন। কিসের? ইউরোটারিক স্টোনে। আরেকটা এক্সাম্পল দেখা হয়েছে এখানে, যে পিত্তথলিতে যদি পাথর হয় তাহলে এই ব্যথাটা এখানে হবে এবং রাইট শোল্ডারে হবে। আর এমআইতে হইলে লেফট শোল্ডারে হবে। আর গল ব্লাডার স্টোনে হলে রাইট শোল্ডার হবে এবং ইনফিরিয়র স্পুলার আমাদের রাইট স্ক্যাপুলার রিজন হবে। এগুলো সব রেফার্ড পেনের উদাহরণ। এটা বড় তিনটা উদাহরণ, আরও অন্য জায়গায় রেফার্ড পেন হতে পারে, বাট এটা তিনটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ এবং কমন একটা উদাহরণ। আচ্ছা, এবার আমরা দেখবো যে এই যে রেফার্ড পেনটা হইল, রেফার্ড পেনের সাথে রেডিকুলোপ্যাথির পার্থক্যটা কোথায়? আমরা আবার খেয়াল করি, রেডিকুলোপ্যাথি হচ্ছে নার্ভ রুটে প্রবলেম, নার্ভ রুটে ইরিটেশন। রেডিকুলোপ্যাথি মানে হলো নার্ভ রুটে ইরিটেশন। আর আমরা আলোচনা করতেছি রেফার্ড পেন। রেফার্ড পেন হচ্ছে ভিসারায় প্রবলেম হবে, সে ভিসারা থেকে অন্য জায়গায় পেটটা ছড়ায় যাবে, উৎপত্তি ভিসারা। সাপোজ গল ব্লাডার পাথর, শুধু গল ব্লাডার ব্যথা হবে না, ব্যথাটা অন্য জায়গায় হবে, তাহলে গল ব্লাডার একটা ভিসারা। আর রেডিকুলোপ্যাথি হচ্ছে নার্ভ রুট, পেরিফেরাল নার্ভ রুটের প্রবলেম, এটা রেডিকুলোপ্যাথি বা রেডিকুলার পেন। আর রেফার্ড পেন ভিসারাল পেনটা অন্য জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তাহলে দুইটা কিন্তু দুই জিনিস। এই রেডের তিনটা সূত্র আছে। একটা হচ্ছে ডার্মাটোমাল রুলস, এটা একটা বড় ইউনিট। আরেকটা ইউনিট হচ্ছে আমাদের কনভার্জেন্স থিওরি। কয়টা থিওরি? দুইটা, একটা ডার্মাটোল থিওরি, একটা কনভার্জেন্স থিওরি, আর একটা হলো ফ্যাসিলিটেড থিওরি। সম্ভবত রুলস কাকে বলে খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিতে হবে এবং খুবই ইন্টারেস্টিং। সেই ইন্টারেস্টিংটা হচ্ছে যে আগে এইটা আমরা বলি আগে
সেটা হচ্ছে আমাদের নিউরাল টিউব। নিউরাল টিউব বলতে কাকে বোঝাচ্ছি আমরা? নিউরাল টিউব হলো যে আমাদের যখন জাইগোট হয়, হ্যাঁ, শুক্রাণু এবং ডিম্বাণু জাইগোট হয়ে যখন প্লাসেন্টা তৈরি হয়, কোথায়? মহিলাদের জরায়ুর মধ্যে। সেই প্লাসেন্টা তৈরি হওয়ার পর আমরা দেখলাম এটা কি নোটোকার্ড বোধ হয়, না? নোটোকার্ড, তাই না? এটা নোটোকার্ড। তাহলে এটা হচ্ছে আমাদের, এটা কি? এটা ভ্রূণ। জরায়ুর মধ্যে প্লাসেন্টা হওয়ার পর এই বাবুটা ধীরে ধীরে এইভাবে বড় হতে থাকে, এবং এই যে বড় হচ্ছে এই যে নিউরাল ফোল্ড, ঠিক আছে? তো বলতেছে এই নিউরাল ফোল্ডের মধ্যে যেই অর্গানগুলো এক সেগমেন্ট থেকে তৈরি, সেই সেগমেন্টে একটা জায়গায় প্রবলেম হলে ওই সেগমেন্ট জুড়ে ব্যথাটা হবে। এটা হচ্ছে রেফার্ড পেইন। আমাদের হার্টের ব্যথা যদি আমাদের বলি যে আমাদের হার্টের ব্লাড সাপ্লাইকে ফ্রেনিক নার্ভের অরিজিন কোথায়? ফ্রেনিক নার্ভের অরিজিন হচ্ছে C4, C5, C6 সম্ভবত, C3, C4, C5, C3, C4, C5। তাহলে এই তিনটা জুড়ে তিনটাও যেখানে যেখানে ডিস্ট্রিবিউশন হয়েছে ওই জায়গাতেও ব্যথাটা ছড়াবে, এবং নিউরোলজিক্যালি বা নিউরাল টিউবে একই জায়গা থেকে যেখানে যেখানে ফর্মেশন হয়েছে সেই জায়গাগুলোতে পেনটা ছড়াচ্ছে, পেনটা অনুভব হচ্ছে আমাদের। কেন? একই নিউরাল টিউব দিয়ে তৈরি বলে। নিউরাল টিউবের এক জায়গার উৎপত্তি বিধায় ওই পেনটা ওই জায়গাগুলিতে ছড়াবে। এটা এদিকে আসলো না কেন? এটা বাম হাতে আসলো না কেন? পেটের দিকে যাচ্ছে না কেন? নাভির দিকে যাচ্ছে না কেন? কারণ ওই জায়গায় নিউরাল টিউব এক জায়গাতে তৈরি হয় না, ডার্মাটোমনিক্যালি ওইভাবে তৈরি হয় না। নিউরাল টিউব যেভাবে জন্মগতভাবে বাচ্চাটা জন্ম হয়েছে সেভাবে এটা তৈরি হয় নাই। এটি হচ্ছে রেফার্ড পেইনের একটা বৈশিষ্ট্য। এখানে আমরা একটু দেখি যে এই যে বাচ্চাটা লেটারাল ভিউতে আমরা দেখতেছি কি, এটা অনেকগুলো বিষয় এখানে কি আসছে। এখানে আই ক্যাপ আছে, মানে এই যে বিভিন্ন বাচ্চাটার প্রথম 3-4 মাসের মধ্যেই একটা বাচ্চাটার জাইগোট ফর্মেশন করার পর ওই বাচ্চাটার কোন অংশ হার্ট হবে, কোন অংশটা স্পাইনাল কর্ড হবে, কোন অংশটা চোখ হবে, কোন অংশটা হাত হবে, সব কিন্তু নির্দিষ্ট করা আছে। এই নিউরাল টিউবে বলা হয়েছে কি, এই যে নিউরাল টিউবের এখানে আমরা বলতে পারি যে কোনটা টাকটা কি তৈরি করবে। বুঝতে পারছি? এমব্রায়োর মধ্যে কোন জিনিসটা কি তৈরি হবে এটার উপর ডিপেন্ড করতেছে, এটাই বলে দিচ্ছি কোনটা কি হবে। এবং এখানে যদি কোনো জায়গায় যদি ত্রুটি হয় তাহলে ওই অর্গানটা ঠিক মতো ডেভেলপ করবে না। আর এটাই হচ্ছে নিউরাল টিউব। বুঝতে পারছি কথাগুলো? এই না আরো অনেক জটিল, অনেক খুবই একটা ক্রিটিক্যাল একটা ব্যাপার স্যাপার, ওগুলো আমরা যাচ্ছি না। আমরা শুধু বুঝাইতে চাচ্ছি যে এমব্রায়োলজিক্যালি যে ডেভেলপমেন্টাল যে ব্যাপারটা, সেই ডেভেলপমেন্টাল এক সেগমেন্ট থেকে যেগুলি উৎপন্ন হবে সেই জায়গার একটা জায়গায় প্রবলেম হলে সেই এক সেগমেন্ট জুড়ে সেই পেনটা ডিস্ট্রিবিউশন হবে। আর এই যে ডিস্ট্রিবিউশন হচ্ছে এটাকে বলছে রেফার্ড পেন। এই যে এখানে আমরা আরো ক্লিয়ার দেখতেছি এই যে বিভিন্ন জায়গাগুলি দেখো, এখানে কি লেখা, এটা দেখো এইখানে দেখাচ্ছে যে তোমার অংশ থেকে জিনিসগুলো তৈরি হচ্ছে। এই চিত্র দ্বারা এই স্লাইডটা আমি কেন নিছি তোমাদের কাছে ভিজিবল করার জন্যে, যে এই যে একটা জায়গা থেকে কিভাবে একটা জিনিস ডেভেলপ করতেছে। এই যে ডেভেলপ করতেছে, আগে তেমন ছিল না, ও ছিল প্রথম এরকম, পরে এরকম হয়েছে, তাই না? পরে এটা এরকম হয়েছে, এটা এরকম দেখাচ্ছে, পরে এরকম দেখাচ্ছে। বুঝতে পারতেছি কথাগুলো? এই যে হচ্ছে, এটা যে ঘটতেছে, তোমাদের একটু ধারণা দেওয়া যায় এটা এইভাবে ঘটে বিষয়টা, জাস্ট একটু কি সম্পর্ক না। এই যে নিউরাল টিউব, কথার কথা, এই যে নিউরাল টিউব, এই নিউরাল টিউবের থেকে একটা নিউরোব সাপোজ এই অংশ থেকে যা তৈরি হয়েছে, এখন এই জায়গা থেকে এই মনে করেন 5টা অর্গান তৈরি হয়েছে এই জায়গা থেকে, এই অংশটা থেকে ধরেন 1 2 3 4 5 নাই, তাহলে এই জায়গায় যখন প্রবলেমটা হবে তখন 5টা জায়গায় পেনটা দেখাবে। কেন দেখাবে? ওই জায়গাটা তৈরি। এই যে ডেভেলপমেন্টাল সেগমেন্ট থেকেই ডার্মাটোমোলিজের তৈরি, সেই কারণে পেনটা তাকে হচ্ছে। আর এটা বোঝানোর থেকে এই কথাটা বলতেছি। আচ্ছা, এবার আমরা এই স্লাইডটা একটু দেখি। স্লাইডগুলো খুব গুছানো হয়নি, একটা পর একটা চলে আসছে। আমরা এটা দেখি একটু। এই যে আমাদের রেফার্ড পেন, হার্টের এই রেফার্ডগুলো ছড়ায় যাচ্ছে। এটা শোল্ডারও আছে এবং আর্মের কোন জায়গায়? এই পাশ কিন্তু না। এখন যদি এই ব্যাপারে শোল্ডার থাকতে পারে, ঠিক আছে? এটা হলো কি মাইক্রো হার্টে বা মাইক্রোটিক ইনফার্কশন।
এবার যে যদি যদি এটা লাংস এবং ডায়াফ্রাম, যদি বাম পাশে ডায়াফ্রাম এবং লাংসের যদি সমস্যা হয় তাহলে ঘাড়ের নিচের দিকে হবে রেফার পেন, ঠিক আছে। আচ্ছা, যদি গল ব্লাডার হয়, লিভার যদি হয় তাহলে বাম পাশে হবে, বুঝতে পারছি। আচ্ছা, হার্টের হইলে এটা পিছন দিকে, এখানে পিছন দিকে, এটা সামনের দিকে তাকায় আছে, পিছন দিকে হতে পারে। আবার গল ব্লাডার এটা হইলে ইনফিরিয়র অ্যাঙ্গেলে এই জায়গাটাতেও হতে পারে কি গল ব্লাডারের। তাহলে এই যে ছড়াচ্ছে ব্যথাগুলো এটাই হচ্ছে রেফার পেন। কেন এগুলি হচ্ছে? কারণ নিউরোলজিক্যালি একটা ভূমিষ্ঠ এমব্রায়োলজিক্যালি ওই জায়গার থেকে জিনিসগুলো একসাথে লাম্বার ভাটি করা, তাই তো? কি ভাটি করা এটা? কেন সার্ভাল ভাটি করা? বারফিট ট্রান্সভার্স প্রসেস, এটা হলো ফোরামেনা ট্রান্সভার্সারিয়াম, এটা হচ্ছে স্পাইনাল কর্ড, এটা হচ্ছে স্পাইনাল কর্ড, সুপারিয়র আর্টিকুলার প্রসেস ফ্যাসেট, সুপারিয়র আর্টিকুলার ফ্যাসেট, এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ট্রিবরকেল, এটা হচ্ছে কোস্টাল এলিমেন্ট, তাই তো? এটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, এটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, এটা হচ্ছে লেমিনা, এটা হচ্ছে লেমিনা, এটা হলো স্পাইনাস প্রসেস, এটা হচ্ছে ইনভার্টিবুলার ডিস্ক, আর ডিস্কটা এই সাইডে বেরিয়েছে। তাহলে এটা কি রেডিকুলার পেন নাকি মাইলোপ্যাথি? রেডিকুলার পেন। রেডিকুলার কেন? ওটা তো এই নার্ভ হয়ে আসছে, নার্ভ রুট থেকে আসছে। রেডিকুলার প্যাথি কোনোদিন রেডিকুলার পেন ছাড়া হয় না, বা রেডিকুলার পেন রেডিকুলার প্যাথি ছাড়া হয়। থিওরি কি? কনভার্জেন্স থিওরি। আমরা বলতে চাই সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম। কি সিস্টেম? সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক। আমরা বলতেছি যে ব্রেন এবং স্পাইনাল কর্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা অংশ, ঠিক আছে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পেরিফেরাল নার্ভ। এখন সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম কাকে বলে এটা আমরা আলোচনা করব। আমরা বলতেছি যে আমাদের ডান হাতটা আমি মশা মারলাম, এটা হচ্ছে মোটর, যেটা আমাদের সামনে দিয়ে যায়। কোন সামনে দিয়ে? অ্যান্টেরিয়র হর্ন দিয়ে যায়। মশা কামড় দিলে অনুভূতি গেল, পিছন দিয়ে গেল, এটা হলো পোস্টেরিয়র হর্ন বা পোস্টেরিয়র দিয়ে গেল, এটা সেন্সরি বা ডরসাল, ঠিক আছে। সিম্প্যাথিক আর প্যারাসিম্প্যাথিক কাকে বলে? আমাদের নার্ভাস সিস্টেমের একটি অনন্য গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক, ঠিক আছে। সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক কি? এই যে আমি বললাম পরে চেয়ারে বসো, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, কঠিন ব্যাপার সবার নিয়ে আলোচনা করা হবে। এটা হচ্ছে তোমরা সবার ব্রেনে একটা কি হচ্ছে সিগন্যাল গেছে, তোমরা সবাই কিন্তু অ্যালার্ট হয়ে গেছো। এটা যে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, এটা কি সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম। এই মুহূর্তে বডি থেকে অনেকগুলো তোমার কোলিনার্জিক নরফিলিন নিঃসরণ হয়েছে, আমরা বোঝার আগে কিভাবে নিঃসরণ হয়েছে আমরা এটা দেখবো একটু। আমরা জানি যে সার্ভাইকাল, এটা থোরাসিক, এটা হচ্ছে লাম্বার, ঠিক আছে। আচ্ছা, তো এই ভাটিবারার পাশে একটা এরকম করে এই যে দেখা যাচ্ছে এই যে গুটি গুটি, বলতে পারো আমি নিশ্চিত না, তারপর বলা যাবে সিম্প্যাথেটিক চেইন। এখানে একটা আছে সিম্প্যাথেটিক চেইন, এখানে একটা সিম্প্যাথেটিক চেইন আছে। খুব ভালো করে বুঝতে হবে সমস্ত নার্ভাস সিস্টেমের নার্ভের যে নিউরনের যে সেল বডি আছে ব্রেনে, কোথায় আছে? ব্রেনে। আর এখানে সব কিছু প্রসেস আছে। তাহলে ব্রেনে যেগুলি আছে সেগুলি না সেল বডি, কি আছে? সেল বডি। ব্রেনের মধ্যে যেটা থাকে সেটা সেল বডিকে ব্রেন বলা হচ্ছে। আর এই যে দুই সাইডে ধরে চেইন আছে আর যেটা ছোট ছোট গুটি গুটি যেটাকে বলা হয় গ্যাংলিয়ন, ওখানে কি সেল বডি আছে। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যেই সেল বডিটা যেই জায়গায় থাকবে তাকে বলা হয় গ্যাংলিয়ন। কি বলবো? গ্যাংলিয়ন। থোরাসিক রিজনে 12টা আছে আর উপরে আছে যেটা মোট 14টা আছে। থোরাসিক মোট গ্যাংলিয়ন কটা? 14 জোড়া। 14 জোড়া। এখন কথা হচ্ছে তোমার নার্ভাস সিস্টেমের এখন আগুন লাগছে, একটা ভয়ঙ্কর কিছু ঘটতেছে, তখন ব্রেন খবর পাঠাচ্ছে সেই স্পাইনাল কর্ড দিয়ে যে খুব অ্যাক্টিভ হও, খুব কী কর খবরটা মানে বিরাট দুর্ঘটনা ঘটতে, তোমার সচেতন হও। সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হচ্ছে। সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম এই স্পাইনাল কর্ড দিয়ে আসতেছে। আইসে কী করলো, এখন বললো যে ফ্রেনিক নার্ভে, যে ফ্রেনিক নার্ভ তুমি দ্রুত তুমি কী করো, তুমি হার্টবিট বাড়াও। ফ্রেনিক নার্ভের রূপগুলি কত বলছিলাম আমরা?
C3 C4 C5, তাই তো? আচ্ছা, এখন স্পাইনাল কর্ড আসার পরে ও কি করবে, ও এই জায়গা দিয়ে এই খবরটা স্পাইনাল কর্ড, এটা কি স্পাইনাল কর্ড, এটা স্পাইনাল কর্ড, তাহলে উপর দিয়ে আসার পরে ও তখন এই জায়গায় লেটারাল একটা জায়গা আছে, লেটারাল রুটও বলতে পারো, বা পোস্টেরিয়র তোমার অ্যান্টেরিয়র রুট না, আচ্ছা লেটারাল রুটও তুমি বলতে পারো, এটাকে লেটারাল আরেকটা জায়গায় আছে, সেই জায়গাতে কি হয়, এই সিম্প্যাথিক চ্যানেল অ্যাক্টিভ হয়। নামটা স্পষ্ট মনে হয়, লেটারাল রুটও বলতে পারো তুমি, বা এখানে নাই, এখানে বেল্টার নার্ভ আর ডরসাল নার্ভ, লেটারাল, এখান থেকে কি হলো, ও তখন অ্যাক্টিভ হইলো, অ্যাক্টিভ হয়ে ও সামনে দিয়ে আবার সেই সিম্প্যাথিক, এটা তো ছিল ছিল না, মোটর ছিল না, সেই মোটর পেরিফেরাল নার্ভ দিয়ে ও আরেকটা নার্ভ যাবে, যে সিম্প্যাথিক চ্যানেল যাবে, যাইয়া ও কি করবে, এটা হচ্ছে গ্যাংলিয়ন, এটা কি সরি, এটা গ্যাংলিয়ন, এটা কি গ্যাংলিয়ন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ও এখান দিয়ে অ্যান্টিরিয়র সামনে দিয়ে গিয়ে ও এই অ্যাকশনগুলো ঘটাবে, কি ঘটাবে, তার হার্টবিট বাড়াবে, এনার্জি বাড়াবে, মাসেলের গ্লুকোজ বাড়াবে, হ্যাঁ, তারপর পেরিফেরাল ব্লাড সার্কুলেশন বাড়াই দিবে, তারপরে তোমার এই কর্টিসল বডি থেকে মানে সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে স্টেরয়েড নিঃসরণ হবে, আমি ফাইট এবং ফায়ার, আমি ভাগবো, দৌড়াবো, যুদ্ধ করব, এই পরিস্থিতি ট্যাকেল দিব, কার অ্যাক্টিভিটি, সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে? রিল্যাক্স, কোনো কাজ নেই, কর্ম নাই, রিল্যাক্স, ঘুমাচ্ছি, আরামে গান শুনতেছি, দ্যাট ইজ প্যারাসিম্প্যাথিক অ্যাক্টিভিটি। তাহলে এই সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক যে অ্যাক্টিভিটি হচ্ছে, এর কার দ্বারা হচ্ছে, এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটি পার্ট, এবং যেটা আমাদের এই স্পাইনাল কর্ডের একটা যে ক্রস সেকশনে আমরা লেটারাল সাইড দিয়ে আমাদের আরেকটা চ্যানেল আছে, প্রয়োজন মুহূর্তে এটা অ্যাক্টিভিটি হয়, আর এমনিতে সেন্সরি যাচ্ছে, মোটর যাচ্ছে, তো একটা নর্মাল প্রসেস আছে, আর সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক একটা আলাদা অ্যাডিশনাল একটা পার্ট, ওগুলির সাথে এগুলি কাজ করে, বুঝাতে পারছি? স্পাইনাল কর্ডের কোন অংশে, এই অংশে, আর এটা মেনটেন করে এই তোমার গ্যাংলিয়ন, একটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক ফাইবার, একটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। সাপোজ এটা যদি ধরো, এখান থেকে যেটা যাচ্ছে এটা হলো পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, এটা, আর এখান থেকে এতটুকু হচ্ছে প্রি গ্যাংলিয়নিক ফাইবার, জাস্ট এটুকু একটু ধারণা নিলেই হবে, আর এটা তো আমরা জানছি, এটা তো আছে। তাহলে সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম। এখন কনভার্জেন্স থিওরি কি জিনিস? কনভার্জেন্স থিওরি হচ্ছে এক লাইনে বলবো, সেটা হচ্ছে আমাদের এই স্পাইনাল কর্ড দিয়ে দেখো, হার্টের একটা অনুভূতি, এমআই বা হার্ট ব্যথার একটা অনুভূতি, ইম্পালস এখান দিয়ে এখানে যাচ্ছে, যাওয়ার পর ওইটা আবার, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন, পরে সেকেন্ড অর্ডার নিউরন, পরে ব্রেনে যাচ্ছে। আবার স্কিন থেকেও, মাসেল থেকেও একটা নার্ভ ইম্পালস, পেইনের ইম্পালস আমাদের কোথায় যাচ্ছে, আমাদের এই স্পাইনাল কর্ড ব্রেনে যাচ্ছে। আমরা আমাদের স্পাইনাল কর্ডের যে আমাদের ওয়ার্কশপ করছিলাম, সেখানে আমরা বলছিলাম যে পেইন কি করে, লেটারাল সাইড থেকে যায়, স্পাইনাল কর্ড লেটারাল সাইড থেকে যায় লক সংশন ক্রস করে, ওইটা কি করে, উপর দিকে ব্রেনে যায়, তাই তো? পেইন, টাচ, টেম্পারেচার, তাই তো? এগুলি কি লেটারাল কর্ড দিয়ে, তাই তো? লেটারাল কর্ডে যায় না, সেটাই। তাহলে এই যে পেন চিমটি দিলাম, সে পেনের অনুভূতিটা লেটারাল কর্ড দিয়ে গেল, যা হলো ক্রস করলো, এই পেন থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত এটা ফার্স্ট অর্ডার নিল, ওখান থেকে স্পাইনাল কর্ড এই পর্যন্ত গেল, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, আর এখান থেকে ব্রেনে গেল, এটা থার্ড অর্ডার। তাহলে এই যখনই জিনিসগুলো গেল, তখন ব্রেনে যখন গেল, তখন ব্রেন কনফিউজড হয়ে পড়ে যে পেনটা কই থেকে আসতেছে, ফলে পেন টোটালভাবে বলতে পারে না কোন জায়গায়, এই জন্য পেনটা রেফার পেনের মতো করে একটা ভেগ একটা কমপ্লেন ব্রেনের কাছে আসে। আর এই ঘটনাকে বলা হয় কনভার্জেন্স থিওরি। কি বলে? কনভার্জেন্স থিওরি। এটা কার বিষয়ে আলোচনা করতেছি? রেফার পেন। কার আলোচনা করতেছি? রেফার পেন। এইটা আমরা বুঝবো, যার ডার্মাটোলজির ওইটা আমরা মনে রাখি, ডার্মাটোলজি অরিজিন থেকে আমাদের যে জায়গাটা এক জায়গাতে তৈরি হয়, সেই জায়গাগুলিতে হচ্ছে, সেটা হচ্ছে রেফার পেন। তিনটা উদাহরণ আমরা দিয়েছি, এমআই, গলব্লাডার, হ্যাঁ, ইউরিটারিক স্টোন, এই তিনটা কমন। আরও অনেক রেফার পেন আরও অনেক আছে, সেগুলি আমরা এই মুহূর্তে আলোচনা করছি না। এটা তারই একটা উদাহরণ, আমরা এতক্ষণ যে আলোচনা করছি এটা নিয়ে আমরা সময় নষ্ট করবো না। আসি আমরা, এটা তার এই যে দেখলা গড় স্টোন, এটা আমরা তোমাদের বোঝানোর জন্য, এই যে স্টোন এখানে আসছে, পেন এখানে হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, পিছনে হচ্ছে, এটা হচ্ছে আমাদের গলব্লাডার, তাই না? এটা কি গলব্লাডার? এমআই কিন্তু না, এটা কি গলব্লাডার? এমআই না, এই গলব্লাডার। এই ব্যথার কারণে এই ব্যথা হচ্ছে, দ্যাট ইজ এ এই কথাবার্তা আমরা মনে আছে কি, আমরা বলছিলাম যে রুটটা কোথায় আছে, ভিতরে আছে, আর এই সেই রিটটা দেখানো, এটা কি এটা হচ্ছে অ্যান্টেরিয়র রেমাই বা রেমাস, আর এটা হচ্ছে পোস্টেরিয়র রেমাস। তাহলে অ্যান্টেরিয়র রেমাস আর পোস্টেরিয়র রেমাস
এটা পোস্টেরিয়র, এটা অ্যান্টেরিয়র, তারপর কি, তারপর হচ্ছে আমাদের রুট, তারপরে ডর্সাল রুট, তারপর ভেন্ট্রাল রুট, তাই না? ঠিক আছে না, কথা কাকে যে বলছিলাম আমরা। তাহলে রেমাসটা কিন্তু তার বাইরে, তাহলে কি দাঁড়াইলো, ঘটনা কি, হয়তো বা পেরিফেরাল নার্ভ তৈরি হচ্ছে, যেটা আমার সামনে গিয়ে আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস তৈরি হবে, কর্ড নার্ভ ট্রাঙ্ক ডিভিশন। কি বলছি, কর্ড নার্ভ ট্রাঙ্ক ডিভিশন, ব্রাকিয়াল প্লেক্সাস, ব্রাকিয়াল প্লেক্সাসে। আমি শুধু এতটুকু বলতেছি যে অ্যান্টেরিয়র রেমাস আর পোস্টেরিয়র রেমাস বলে একটা আছে, আমরা ভুল না করি। পোস্টেরিয়র রেমাস আর হলো অ্যান্টেরিয়র রেমাস। কি বলতেছি আমরা, ইন্টারভার্টিব্রাল এইটা কিন্তু এটা না, এইটা এই সেই ইন্টারভার্টিব্রাল ডিস্ক। কি এটা, এটা কি ডিস্ক কি ডিস্ক, ইন্টারভার্টিব্রাল। আমরা এটা পড়তেছি, কি পড়তেছি, এটা পড়তেছি। Intervertebral disc is white fibrocartilaginous disc that lies between the body of the adjoining vertebra from the C to second আগ পর্যন্ত। খুব খেয়াল রাখতে হবে, ইন্টারভার্টেবল ডিস্ক C1 C2 তে নাই, C1 C2 তে নাই। আমরা এদিকে লক্ষ্য করে দেখব, C1 C2 তে নাই, আছে C1 C2 তে নাই, C2 এর উপরেও নাই, আছে C2 C3 তে। কোথায় আছে, C2 C3 তে। ইন্টারভার্টেবল ডিস্ক কোথায় আছে, C2 C3 তে। কি কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজিনাস জয়েন্ট। কি জয়েন্ট, ফাইব্রো কার্টিলেজিনাস জয়েন্ট। শেপ কি, করসপন্ডিং দ্য শেপ অফ দ্য বডি, এটা কি থিকনেস 7 to 10 মিলিমিটার। তাহলে আমরা জানি কি বলছি, যে দুইটা কথা সারা জীবন মনে রাখতে হবে। 2.4 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ইঞ্চি, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার। সারা জীবন মনে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখতেই হবে, আর নাহলে মনে থাকবে না। তাহলে 1 ইঞ্চি যদি এতটুকু হয়, তাহলে এতটুকু হলো সার্ভাইকাল ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ঘটনা তাই বোঝা যাচ্ছে যে খুবই কম, ঠিক আছে না। 1 ইঞ্চি যদি এতটুকু হয়, তাহলে এটা 10 মিলিমিটার, তাই তো, বোঝা যাচ্ছে স্পষ্ট করে। থিকনেস, কিসের থিকনেস, ইন্টারভার্টেবল ডিস্কের থিকনেস, কিসের থিকনেস, ইন্টারভার্টেবল ডিস্ক থিকনেস। তাহলে আমরা বুঝলাম এটা একটা ফাইব্রো কার্টিলেজিনাস জয়েন্ট, C2 C3 থেকে শুরু, C1 C2 তে এটা নাই, এটা বুঝছি আমরা এই স্লাইডে। পরের স্লাইড, এই সেই দেখা যাচ্ছে, এখানে আছে, এখানে আছে নাই, এখানে নাই, এটা C2 C3, এই হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। কি এটা, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ঠিক আছে। আচ্ছা, এই ডিস্কের মধ্যে কি আছে, এই ডিস্কটা আমাদের তৈরি হলো, চতুর্পাশে আছে নিউক্লিয়াস, অ্যানুলার ফাইব্রোসাস, অ্যানুলার ফাইব্রোসাস, আর মাঝখানে কি আছে, নিউক্লিয়াস পালপোসাস। এটা শেপ আমরা একটু দেখে নিই কি বলতেছে। এই যে ইন্টারভার্টেবল ডিস্ক কনসিস্ট অফ দ্য টু পার্ট, নিউক্লিয়াস পালপোসাস এন্ড অ্যানুলাস ফাইব্রোসাস। নিউক্লিয়াস পালপোসাস, তারপর অ্যানুলাস ফাইব্রোসাস, অ্যানুলাস ফাইব্রোসাস। অ্যানুলার ফাইব্রোসাস চতুর্পাশে থাকে, মাঝখানে কি থাকে, নিউক্লিয়াস পালপোসাস। ইন দ্য সেন্ট্রাল অফ দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক এন্ড দ্য সারাউন্ডিং বাই অ্যানুলাস ফাইব্রোসাস, ইট কনসিস্ট অফ দ্য সফট জেলিটিনিয়াস মিউকয়েড ম্যাটেরিয়ালস। তিনটা শব্দ, সফট, জেলিটিনিয়াস এন্ড মিউকয়েড ম্যাটেরিয়ালস। সফট জেলের মতো, এবং মিউকয়েড মানে মিউকাসের মতো অনেকটা সাবস্টেন্স। তাহলে যে নিউক্লিয়াস পালপোসাসটা আছে সেটা কি, সফট জেলি এবং মিউকাসের মতো, লালার মতো অনেকটা, জেলির মতো, এবং কি এটা সফট। কি এটা সফট, কি এটা নিউক্লিয়াস পালপোসাস। অ্যানুলাস ফাইব্রোসাস নিয়ে কিন্তু কথা বলি নাই, কি নিয়ে আলোচনা চলতেছে। It derived from the notochord. এটা কি ফর্ম, কি থেকে, notochord। notochord আমরা পড়ছিটাকে, notochord কোথায়, notochord আমরা দেখছি, ভুলে গেছি। ওই যে আমরা হানার দিকে গেলাম, রেফার পেনে দেখলাম, ওই যে নিউরাল টিউবের একটা জায়গা ছেদ দেখা যায়, দেখো তো এটা কি, notochord কি না বলছিলাম একটা, এই সেই notochord। সেই notochordটা কি তৈরি হচ্ছে, এই ইন্টারভার্টেবল ডিস্ক তৈরি হচ্ছে। এই যে এটা একটু ডেরিভ ফ্রম দ্য notochord, মানে ওখান থেকে এই ইন্টারভার্টেবল ডিস্ক তৈরি হয়েছে। কিসের, নিউরাল টিউবের। নিউরাল টিউবের একটা কি দেখাইছিলাম, notochord। কি দেখাইছিলাম, notochord। শব্দটা কি, notochord। শব্দটা কি, notochord। কোথায় দেখছিলাম, নিউরাল টিউবে, এমব্রিওলজিক্যাল পড়তে গিয়ে দেখছিলাম, তাই তো। Mucoid materials is replaced
বাই ফাইব্রোকার্টিলেজ। এই যে এইটুকু বারবার কথা কেন পড়ছি আমি, তিনটা শব্দ পড়ছি, ইচ্ছা করে পড়ছি, বারবার পড়ছি, তিনটা সব জেলেনিয়াস এবং মিকয়েড। কেন তিনবার পড়ছি? অনেক কারণ ছিল। সে কারণ ছিল এই যে সব মিকয়েডটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। কি ট্রান্সফার হচ্ছে? কিসের উপর ট্রান্সফার হচ্ছে? ফাইব্রোকার্টিলেজ হচ্ছে। কি হচ্ছে? ফাইব্রোকার্টিলেজ। ফাইব্রোকার্টিলেজ কিসের দ্বারা ট্রান্সফার হয়ে গেছে? মিকয়েড। বুঝতে পারছি কথা? একটু মনে রাখতে হবে। কিন্তু আমরা কি পড়তেছি? ইন্টারভাল ডিস্ক পড়তেছি। ইন্টারভাল ডিস্ক আমাদের অনেক ভালো করে পড়তে হবে। কোনো সাইড বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, একটা ইঞ্চিও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বাদ দিলে আমরা গ্যাপ থাকবে, পরে জিনিস বোঝাতে হবে না, আমরা মাস্টার হতে পারবো না। আমরা কি হতে, আমরা যোগ্যতম হতে পারবো না। আচ্ছা, আমরা অ্যানুলাস ফাইব্রোসাস নিয়ে আলোচনা করতেছি। অ্যানুলাস ফাইব্রোসাস, ইট ইজ এ পেরিফেরাল পার্ট অফ দ্য ডিস্ক। ইট ইজ মেড অফ দ্য 15-20 concentric lamella. Lamella. কি পড়তেছি? Lamella. The fibers in each the lamella run parallel to each other and perpendicular oblique to that of the adjacent lamella at the stretch disc. খুব ভালো করে বুঝতে হবে, এখানে খুব গুরুত্বপূর্ণ। আমরা কি পড়তেছি? আমরা অ্যানুলাস ফাইব্রোসাস পড়তেছি। কি পড়তেছি? অ্যানুলাস ফাইব্রোসাস। খুব মনোযোগ দিয়ে দেখতে হবে যে এই একটা রড সাথে, এই একটা রড সাথে আরেকটা রড একটা নির্দিষ্ট পরিমাণে দূরত্ব আছে, খুব খেয়াল করতে হবে এখানে। সে এখানে দেওয়ার পর আমি এই রেখাটা আমি টান দিয়ে এদিকে আনি নাই, আবার এই রেখাটা আমি এদিকেও আনি নাই। প্রত্যেকটার টান রেখাগুলো সমান তালে সমান্তরালি আমি টানতেছি এরকম। দ্যাট ইজ প্যারালালি। এটা হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাসের বৈশিষ্ট্য। আবার এটা যখন এদিকে টানতেছি, পরের রোটা আবার আমি এইভাবে টানতেছি, পরের রোটা আবার এইভাবে টানতেছি, কিন্তু প্যারালালি। এইভাবে একটার পর একটা ফাইবারগুলো হয়ে হয়ে একটা মোটা থিক স্ট্রং আমাদের অ্যানুলাস ফাইব্রোসাস তৈরি হয়েছে। লক্ষ্য করে দেখা যাবে এই চিত্রগুলো, এটা হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস নাকি? না, কি এটা? অ্যানুলাস ফাইব্রোসাস। আর এটা কি? নিউক্লিয়াস পালপোসাস। ভুল যেন না হয়, এই সে অ্যানুলাস ফাইব্রোসাস। তাহলে এই অ্যানুলাস ফাইব্রোসাস দেখো কিভাবে একটা যদি এরকম করে কাটতেছে, তাহলে এটা আবার এদিকে যাচ্ছে। দেখো লক্ষ্য করে, বুঝা যাচ্ছে কথাটা? ঠিক আছে, একটা হলো এরকম যাচ্ছে আর একটা এরকম যাচ্ছে, ঠিক আছে, আর এরকম যাচ্ছে। এই ঘটনাটা স্ট্রং করতে, এটা অ্যানুলাস ফাইব্রোসাস। এইবার গুরুত্বপূর্ণ সেই নিউক্লিয়াস পাল্প, এই ইন্টারভার্টেবল ডিস্কে, এটার মধ্যে আলোচনার বিষয় হলো যে এই কথা কি মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে যে নিউক্লিয়াস পালপোসাস অ্যানুলাস ফাইব্রোসাসটা 15 থেকে 20টা এবং আর ক্রস করে লাগানো শেষ। আর এর আগের স্লাইডে পড়তে হবে নিউক্লিয়াস পালপোসাসটা কি, সব জেলি এবং মিউকোসেল। এটা হচ্ছে নোটও কার্ড মনে রাখার দরকার নেই, 7 থেকে বলা 10 মনে হবে না। ফাইব্রোকার্টিলেজ যে হয় এটা জানানো, মনে রাখার দরকার নেই। নিউক্লিয়াস পালপোসাসটা কি, সফট, এই তো মনে রাখতে হবে, আর কিছু মনে রাখার দরকার পড়ে না। বাট এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, না বুঝতে আমরা ওইটা বুঝতেছি না। এই তো ব্যাপারটা আমাদের কাছে, এই তো কথাটা। এবার সে ব্লাড সাপ্লাই, কার ব্লাড সাপ্লাই? এটা ব্লাড সাপ্লাই করতে হবে, এটা ব্লাড সাপ্লাই দরকার। আচ্ছা, আমাদের ব্লাড সাপ্লাই, কার ব্লাড সাপ্লাই এখন করবো আমরা? ইন্টারভার্টেবল ডিস্কে কি করবো? কার ব্লাড সাপ্লাই? ডিস্ক। এই ডিস্কের আমরা জানি যে এটা কি, এটা ওটার কি, এটা ওটা, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ব্লাড সাপ্লাইটা আমরা জানতেছি যে এই ইন্টারভার্টেবল ডিস্কটা, ব্লাডটা পেরিফেরিতে আমাদের ব্লাড সাপ্লাই আছে, আর ভিতরে ব্লাডটা আমাদের কি হচ্ছে, ডিফিউজ আকারে ব্লাড যাচ্ছে। কথাটা কি দাঁড়াইলো? কথাটা দাঁড়াইলো এখানে আমরা এটা বুঝাই। এই জায়গাতে আমাদের কিছু ব্লাড সাপ্লাই আমরা পাবো কি দ্বারা? এই আটারি দ্বারা। কোন আটারি? এই আটারিগুলি দ্বারা। আর আমরা জানতেছি এই ভিতরে যে জানার ব্যাপারটা, নিউক্লিয়াস পালপোসাসটা, এটা ডিফিউজ আকার। ডিফিউশন আকার মানে ব্লাডটা এদিকে যাবে, যেখানে কম সেখানে যাবে, ঠিক আছে। এইভাবে আমাদের ব্লাড সাপ্লাই কার? ব্লাড সাপ্লাই আমরা বলছিলাম, তাই না? কি বলছেন যে ব্লাড ভেসেল আর দ্য রেস্ট্রিকশন টু দ্য আদার পার্ট অফ দ্য ডিস্ক, দে রিসিভ নিউট্রিশন ফ্রম দ্য ব্রাঞ্চ অফ দ্য স্পাইনাল আর্টারি। কোন আর্টারি থেকে আসবে? মোস্ট অফ দ্য ডিস্ক রিজিং নিউট্রিশন ডিফিউশন। ডিফিউশন কোথেকে আসবে? এই নিউট্রিশন কোন জায়গায়? ডিফিউশন পদ্ধতি কোথেকে? স্পাইনাল থেকে যাবে কিছু, এবং বেশিরভাগ কি হবে? এই ডিফিউশন আকারে পুষ্টিটা পাবে। কে পাবে? এটা ডিস্ক পাবে। এই কথা কি আমরা ব্যাপনের কথা আলোচনা করলাম, পারফিউমের উদাহরণ দিলাম। এখন পরবর্তী বুঝাইছিলাম এটা বুঝাইতে গিয়ে ওই স্লাইডগুলো আসছে কি, ইনারভেশন নার্ভ। কার নার্ভ?
ইন্টারভার্টেড ডিস্কের নার্ভ। কার নার্ভ? ডিস্কে কি বলছে দেখো, অ্যানুলার ফাইব্রোসাস ইজ সাপ্লাই, অ্যানুলাস ফাইব্রোসাস, অ্যানুলাস নিউক্লিয়াস ফাইব্রোসাস, অ্যানুলাস নিউক্লিয়াস অ্যানুলাস ফাইব্রোসাস is supplied by sinovertebral nerve that arise from the gray rami communication communicate preganglionic sympathetic fiber. বুঝতে পারছি? প্রিগ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার তার মানে কি? ওই যে আমরা দেখাইলাম, বললাম না প্রিগ্যাংলিয়ন আর পোস্ট গ্যাংলিয়ন, যে কথা বুঝাতে চেয়েছিলাম, এটা বুঝাতে গিয়ে এতগুলো আলাপ করলাম, সেটা কি? গ্যাংলিয়নের সামনে যেটা সেটা হচ্ছে প্রি, হ্যাঁ রাইট ওইটাই। তাহলে এন কি হইতেছে? প্রি, কিসের প্রি? এই যে প্রি, খেয়াল করো, এতটুকু হচ্ছে প্রি আর এটা থেকে এতটুকু হলো পোস্ট। তাহলে প্রি গ্যাংলিওনিক ফাইবারস কার নার্ভ সাপ্লাই? অ্যানুলাস না, অ্যানুলাস ফাইব্রোসাসের। কার? ফাইব্রোসাস, প্রি গ্যাংলিওনিক ফাইবার। কিন্তু স্যার এখানে নার্ভের নামটা কি দিছে? সিনোভার্টিব্রাল নার্ভ। হ্যাঁ ওই তো মানে ওইটার একটা বলে আর কি, ওইরকম আসছে। এটাই আমরা মনে রাখি যে আমাদের এই প্রি গ্যাংলিওনিক ফাইবারটা কি অ্যাকচুয়ালি, এটা কিন্তু সিম্প্যাথেটিক ফাইবার। কি সিম্প্যাথেটিক ফাইবার? কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেম অংশ, কিন্তু এটা কি অটোনমিক নার্ভাস সিস্টেম। আমাদের কন্ট্রোলে কি এটা? আমরা কন্ট্রোল কি শেপটা এই যে আমরা কি করতে ভার্টিক্যাল শেপ দিচ্ছে, শক অ্যাবজর্ব কিরকম? এটা কি করতে, এটার সাথে এটা ভূতারা ভেঙে যাচ্ছে না, শক অ্যাবজর্ব, এটা স্প্রিং মতো কাজ করতেছে। আর কি এটা হলো স্লাইড মুভমেন্ট করতে সাহায্য করতেছে। আর হলো ওই ট্রান্সমিশন হতেছে না, সমস্ত ওইটাতে নিয়ে যাচ্ছে এখানে। এবার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স দাও, কি ইম্পর্টেন্স? যে হার্নিয়েশন কি হচ্ছে? হার্নিয়েশন ডিস্ক হয়ে কি হচ্ছে আমাদের? আচ্ছা আমরা তাহলে এখানে আমরা যাই, তাহলে আরেকবার এখানে আমরা আসি, কোন জায়গায় যাব? এই চিত্র আসি, তাহলে ক্লিনিক্যাল বোঝা যাবে। এটাতে আসি, খেয়াল করো এখানে কি বলতেছে? এখানে বলতেছে এই সেইটা হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস, এটা হচ্ছে পালপোসাস। এটা কি জেলির মতো, তাই না? এই জেলিটা বেরিয়ে গেছে, বেরিয়ে রুটের চাপ দিতেছে, এই হচ্ছে ডিস্ক প্রলাপস। কার? এটা সার্ভাইকালের। আচ্ছা এছাড়াও এই ডিস্কটা কি হতে পারে? ডিজেনারেশন হতে পারে বয়সের পরে। এই ডিস্কটা ডিজেনারেশন হয়ে নিজেও ক্ষয় হয়ে যেতে পারে, কথা বুঝতে হবে। এটাও ক্ষয় হয়ে যেতে পারে, এটা ক্ষয় হয়ে যেতে পারে। এই যে ভিতরে যে বলতেছি আমরা যে নিউক্লিয়াস পালপোসাস, এটা কি হতে পারে? এটা ক্ষয় হয়ে এটা আরেকটা শুকায় যেতে পারে। এটা আমরা কোথায় পাইলাম? অ্যাডভান্সেস ইন্টারভার্টিব্রাল ডিস্ক মে শো ডিজেনারেশন চেঞ্জ, দিস চেঞ্জ কজ রিডিউস ইলাস্টিসিটি অ্যান্ড শক অ্যাবজর্ব অ্যানুলাস। অর্থাৎ এটা যখন কি হবে, এই যে আমরা স্প্রিং মতো এটার ক্ষমতা কমা ফেলবে, স্প্রিংয়ের প্রবণতা কমে যাবে, তখন অ্যাডভান্সেজ হবে। এবং এটা ডিজেনারেশন আস্তে আস্তে কি হবে? অ্যাডভান্সেজ, বয়স বাড়লে কি অ্যাডভান্সেজ মানে কি? 60-70-এ এটা যে এখন যেটা স্প্রিং আছে এরকম থাকবে না, নড়তে সমস্যা হবে। যেমন আমাদের বয়স্ক লোকদের তোমরা কত দরদি করতে পারো, এটা ওরকমভাবে পারবে। তাহলে আমরা এই শক অ্যাবজর্ব বললাম, ইন্টারভার্টিক সম্পর্কে আমরা এই আলোচনা এখানে স্থগিত রাখবো।